পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার। সিরাজগঞ্জে সহিংসতায় নবনির্বাচিত কাউন্সিলর নিহত। করোনা ভ্যাকসিনের নিবন্ধনে অ্যাপস তৈরির কাজ শেষ। 2021 সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সেবা। তাপস খোকনের দ্বন্দ্ব অরাজনৈতিক বললেন এলজিআরডি মন্ত্রী। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা। পোশাকের ওয়ার্ক অর্ডার বাতিলে রাজস্ব হারাচ্ছে সরকার, বলছে সিপিডি। সহায়তা অব্যাহত থাকবে, বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। ভারতে করোনার টিকা প্রদান শুরু। যুক্তরাজ্যের সব করিডোর বন্ধ ঘোষণা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরও থাকছে, পর্দা উঠল 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ। 7টি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ফল ঘোষণা। এরই মধ্যে অধিকাংশ পৌরসভার বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীদের জয় জয়কার। এদিকে সিরাজগঞ্জের নির্বাচনোত্তর সহিংসতায় নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম নিহত হয়েছেন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। দ্বিতীয় ধাপে 60 পৌরসভায় নির্বাচনের বেসরকারি ফলাফল। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের আব্দুল কাদের মির্জা বিজয়ী। রাজশাহীর ভবানীগঞ্জে আওয়ামী লীগের আব্দুল মালিক মণ্ডল মেয়র পদে বিজয়ী। কাকনহাটে আওয়ামী লীগের AKM আতাউর রহমান খান ও আড়ানীতে আওয়ামী লীগের বিদ্রোহী মুক্তার আলী বিজয়ী। বগুড়ার সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন ভুট্টু, সারিয়াকান্দিতে আওয়ামী লীগের মতিউর রহমান ও শেরপুরে বিএনপির বিদ্রোহী জানে আলম খোকা বেসরকারিভাবে নির্বাচিত। নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগের মনিরুজ্জামান, গুরুদাসপুরে আওয়ামী লীগের শাহনাজ আলী ও গোপালপুরে আওয়ামী লীগের রোকসানা মর্তুজা লিলি নির্বাচিত। কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদের আনোয়ারুল কবির টুটুল, কুমারখালীতে আওয়ামী লীগের শামসুজ্জামান অরুণ, মিরপুরে আওয়ামী লীগের এনামুল হক বিজয়ী। মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের মোহাম্মদ আলী, ফেনীর দাগনভূঞায় আওয়ামী লীগের ওমর ফারুক খান নির্বাচিত। খাগড়াছড়িতে আওয়ামী লীগের নির্মলেন্দু চৌধুরী মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগের হাসান সারোয়ার মহসিন, ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের কাজী আশরাফুল আজম, সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের আবুল কালাম চৌধুরী বিজয়ী। 60টি পৌরসভায় 56টিতে মেয়র পদে ভোট হয়েছে। বাকি 4 মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এদিকে সিরাজগঞ্জের নতুন ভাঙ্গাপাড়ি এলাকায় ভোটে জয়ের পরই প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কাউন্সিলর তরিকুল ইসলাম। রত্না জামান, 21 টেলিভিশন। এর আগে শান্তিপূর্ণ ভোট গ্রহণের শেষ হয় দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন। এই পর্বে 60 পৌরসভায় সকাল 8টায় শুরু হয়ে বিরতি ছাড়া ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। 29 পৌরসভায় ইভিএম এবং 31টিতে ব্যালটে ভোট হয়েছে। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ। বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার উপস্থিতি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবখানেই ভোট গ্রহণ হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে শরীয়তপুর, নাটোর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী, মেহেরপুর, বগুড়া, গাইবান্ধা, কিশোরগঞ্জ, পিরোজপুর, মৌলভীবাজার, টাঙ্গাইল, খাগড়াছড়ি, বান্দরবান, নওগাঁ, মোংলা ও ঝিনাইদহ সহ প্রায় সব পৌরসভায়।
ভোট দিলাম, চারদিকে পরিবেশ আমাকে খুবই ভালো লাগলো। এখানে কোনো সমস্যা হতেছে না, আর ওখানেও কেউ কারো করে কোনো জোর করে নেয়। লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরে খুবই আনন্দ লাগছে। ইভিএম এ প্রথম ভোটটা দিয়ে আমাকে খুবই ভালো লাগছে। তবে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও আছে। ফেনীর দাগনভূঞায় গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক আনসার সদস্য আহত হয়েছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। গুরুতর একজনকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে অনিয়মের অভিযোগ এনে রাজশাহীর ভবানীগঞ্জ, বাগেরহাটের মোংলা, পাবনার ঈশ্বরদী ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি প্রার্থী এবং মেহেরপুরের গাংনীতে স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেন। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধনের জন্য অ্যাপস তৈরির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ। 2-1 দিনের মধ্যে এর পরীক্ষা শুরু হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, অ্যাপস তৈরিতে 90 কোটি টাকা ব্যয় নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর। 2021 সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা সহ তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বাংলাদেশের সংযুক্তি রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশের 12 বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে তথ্য প্রযুক্তি খাতে 12টি উদ্যোগের কথা তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসএসসি এইচএসসি পাশ করা যে 20 লক্ষাধিক ছেলে মেয়ে প্রতি বছর কর্মজীবনে প্রবেশ করছে, তারা ছোট ছোট যদি দক্ষতা অর্জন করে তাহলে তারা কিন্তু খুব সহজেই তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এমনকি তারা উদ্যোক্তা হয়ে আরও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। 2021 সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার পাশাপাশি 90% সরকারি সেবা ডিজিটালাইজড করার লক্ষ্যে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। তিনি জানান, ভ্যাকসিনের জন্য আইসিটি বিভাগ বিনামূল্যে অ্যাপ তৈরি করে দিচ্ছে, অথচ গণমাধ্যমে যে তথ্য এসেছে তা বিভ্রান্তিকর। আমরা তো ফ্রন্ট ফেজে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি, এটা কীভাবে রেজিস্ট্রেশন হবে তার সফটওয়্যার টেস্টিং করে দিচ্ছি যাতে এটা সিকিউরড হয়, এটা দেখাশোনা করছি। কিন্তু যেভাবে করে বিভিন্ন সমালোচনা এসছে সেটা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন তৈরি করতে 90 কোটি টাকার এটা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তৈরি করছে। এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে আমরা বিব্রত হয়েছি যে আমাদের যারা ডেভেলপাররা দিনরাত শ্রম দিচ্ছে তারাও তো কষ্ট পাচ্ছে। অ্যাপ তৈরির কাজ শেষ, 2-1 দিনের মধ্যে এর টেস্টিং শুরু হবে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক। এটা তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা 2-1 দিনের মধ্যেই এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব এবং আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ আমরা এটাকে টেস্টিংয়ের মধ্যে যাব। টেস্টিংয়ের মধ্যে গিয়ে আমরা 21 তারিখের মধ্যেই আমরা এটাকে ফাংশনেবল করে ফেলব। 2041 সালের মধ্যে ডিজিটাল বিশ্বের সাথে সঙ্গতি রেখে উন্নত দেশে রূপান্তরের জন্য সরকারের নেয়া ত্রিমুখী কর্ম পরিকল্পনাও তুলে ধরেন আইসিটি প্রতিমন্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,883। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নতুন করে শনাক্ত হয়েছে 578 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,27,063। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ সুস্থ হয়েছেন 633 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,71,756 জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 199টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 12,215 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 34,44,007টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার বিনামূল্যে টিকা প্রদান করতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, বেসরকারি খাতে টিকা কিভাবে প্রয়োগ করা হবে সেটাও সরকার নির্ধারণ করবে। এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন স্বাস্থ্য সচিব।
ঢাকা দক্ষিণ সিটির বর্তমান ও সাবেক মেয়রের দ্বন্দ্বকে অরাজনৈতিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। রাজধানীতে ওয়াসা ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন এভাবেই বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। এর জবাবও দেন বর্তমান মেয়র তাপস। আমরা অভিযান পরিচালনা করলাম, ওই যে 16কে বলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে গেল, তখন উনি এখন সে এবং মামলা হলো তার ফলশ্রুতিতে, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার পুরো প্রতি একটি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে তিনি এই বক্তব্যগুলো করেছেন। মেয়রের বিরুদ্ধে সাইদ খোকনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন কাউন্সিলররা। আপনি ঠিক রাখেন সাইদ খোকন, আপনি কি করেছেন? আপনি দোকানদারদেরকে টাকা নিয়ে সেই আজকে আপনি নিঃস্ব করেছেন। সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরুর পর সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। ঢাকা ওয়াসার একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্থানীয় সরকার মন্ত্রী। সাবেক ও বর্তমান মেয়রের বাহাস নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুজনের বক্তব্য সম্পূর্ণ অরাজনৈতিক। দুজন ভিন্ন মানুষ, স্বাভাবিকভাবে দুজনের দৃষ্টিভঙ্গিগত কোথায় কোথায় পার্থক্য হতে পারে এবং সেই জন্য তাদের মধ্যে কিছু মতপার্থক্য জন্য কিছু কথাবার্তা আমরা শুনতেছি। আমরা আশা করি একটা সময়ের ব্যবধানে এটা সমাধান হয়ে যাবে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুর্নীতির অভিযোগ উত্থাপিত হতে পারে এবং যদি কোথায় হয় এবং যদি কোথায় তদন্ত সাপেক্ষ পাওয়া যায়, সেটা রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী সবাই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর আগে ঢাকা ওয়াসা আয়োজিত বিল সংগ্রহ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন তাজুল ইসলাম। অনুষ্ঠানে 37টি ব্যাংকের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় রফতানির ওয়ার্ক অর্ডার বাতিল করা কিংবা ফিরিয়ে নেওয়ায় তৈরি পোশাক খাত থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। দ্রুত এই অবস্থা সামলে উঠতে না পারলে টেকসই উন্নয়ন ব্যাহত হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনলাইন সংলাপে এই পর্যবেক্ষণ উঠে এসেছে। ঘুরে দাঁড়াতে প্রণোদনার পরেও সহায়তা অব্যাহত রাখবে সরকার, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রপ্তানিমুখে তৈরি পোশাক শিল্পে করোনাকালীন প্রভাব ও দ্রুত সামলে নিতে করণীয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির অনলাইন সংলাপ। প্রতিষ্ঠানের গবেষকরা তুলে ধরেন, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় এ খাতের লোকসানের প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। এটি রিকভারি যদি স্মুথ না হয়, এসডিজির সেই বাস্তবায়ন বা অন্যান্য অর্জনগুলো এগুলো ব্যাহত হতে পারে। গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি ইজ টু ইন্ট্রোডিউস আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স টাইপ অফ সাপোর্ট ফর দ্য ওয়ার্কার্স। আর মালিক পক্ষ লাভের কিছু অংশ হারালেও শ্রমিক হারাচ্ছে সর্বস্ব, এমন অভিযোগ শ্রমিক নেতাদের। এই সমস্যার সমাধানের জন্য আসলে তিনটি পক্ষকে এগিয়ে আসতে হবে। তার একটি হচ্ছে বায়ার, একটি হচ্ছে মালিক, আর একটি হচ্ছে সরকার। এই প্রথম হচ্ছে আমরা দেখতে পাইছি যে কত এমটি প্রমিসেস আপনার হচ্ছে বায়াররা দিয়ে গেছে। So we should all be in it together, and reference to etc. criticism, unfortunately, we have to stop ourselves also from the industry side. তৈরি পোশাক খাতে টেকসই বাজার সৃষ্টির তাগিদ দেন বিশেষজ্ঞরা। Supply chain from outside was interrupted and you were facing a problem of meeting orders, and also you were facing a problem of labor supply because of COVID. We remain committed to supporting the sector, both through embassy programs and politically through our EU channels, amongst others. বিকল্প হিসেবে নতুন বাজার খোঁজার পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী। সেই সব নতুন মার্কেটের কথা চিন্তা করতে হবে, বায়ারদেরকেও এগিয়ে আসতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই ক্রাইসিস যেমন সাপ্লাই চেইন যেটা সমস্যা, আমাদের শ্রমিক শ্রেণীর কথা মনে করতে হবে, কারণ তারা খুবই বিপদে পড়বে যদি এই ট্রেডে আমাদের উপর চাপ আসে, যদি কোনো বিপদ আসে। এ খাতের ঘাটতি পূরণে শিল্প মালিক, বায়ার ও সরকারের ত্রিপক্ষীয় উদ্যোগ প্রয়োজন বলেও মতামত দেন আলোচকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী গ্রুপ 7 স্টারের 6 সদস্য গ্রেফতার।
পুস্তক শিল্পে করোনার প্রভাব, বাড়ছে ঋণের বোঝা, বাধায় মুদ্রণ ও ছাপাখানা ব্যবসায় মন্দা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে তার জবাব দিয়েছে জনগণ, একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসায় ব্রিফিংয়ে ভোটারদের এবং নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান তিনি। শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে তার জবাব দিয়েছে জনগণ। দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারে জবাব দিয়েছে বসুরহাট পৌরসভার ভোটারগণ। সেখানে বিএনপি প্রার্থীও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে অন্ধকারে ঢিল না ছুড়ে নিজ দলের প্রার্থী কি বলেছেন তা অনুধাবনের অনুরোধ জানাচ্ছি। জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও ভোটকেন্দ্র দখলের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী উদযাপনের উপকমিটির বৈঠকে একথা বলেন তিনি। বলেন, পৌর নির্বাচনের সকাল থেকে ক্ষমতাসীনরা বিএনপি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে, প্রশাসনের সহায়তায় কেন্দ্র দখল করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় পালনের প্রস্তুতি চলছে বলেও জানান খন্দকার মোশাররফ। স্বাধীনতার পর ব্যাংকগুলোকে রাষ্ট্রায়ত্ত করায় দেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ব্যাংকিং পলিসি অব বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন তিনি। দেশকে এগিয়ে নিতে তরুণ সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান মন্ত্রী। পদ্মা সেতু সহ সরকারের মেগা প্রকল্প বাস্তবায়ন হলে দেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলেও মনে করেন পরিকল্পনা মন্ত্রী। সাম্য বা বিচার, ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মাঝে মাঝে দোষারোপ করা হয় যে উন্নয়ন ঠিকই হচ্ছে কিন্তু ডিসপ্যারিটি বেড়ে যাচ্ছে অনেক বেশি। পাকিস্তানে 22 পরিবার ছিল, এখন হয়তো 22,000 পরিবার হয়তো আছে, হতে পারে এই ঘটনা, আমাকে হিসাব নেই। তো বাড়ছে, এটা অস্বীকার করার উপায় নেই। পৃথিবীর নানা দেশে আমাদের গাড়ি ঘোড়া আছে, পৃথিবীর নানা দেশে আমাদের বড় বড় বাড়ি আছে। এটা ভালো দিক হলো যে আমরা বেশ সক্ষম হয়ে গেছি। বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগে সন্ত্রাসী গ্রুপ 7 স্টারের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি, মতিঝিল, তুরাগ ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তিরা সন্ত্রাসী জিসানের লোক পরিচয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। তাদের বিরুদ্ধে আগে থেকে 4টি মামলা রয়েছে। এই চক্রটি 3 দলে ভাগ হয়ে কাজ করে বলে জানান ডিবি। কক্সবাজারের বিভিন্ন অফিসার্স ক্লাব বা বিভিন্ন গ্রুপের যে ব্যবসায়ীদের যে ডিরেক্টরিগুলো আছে, এই ডিরেক্টরিগুলো কালেক্ট করে বা টেলিফোন গাইডগুলো কালেক্ট করে। এইখান থেকে তারা টেলিফোন নম্বর সংগ্রহ করে নির্দিষ্ট লোকদেরকে টার্গেট করে, ওই জিসানের নাম করে ওই বড় ভাইকে হ্যান্ড ওভার করে। বড় ভাই তখন বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় এবং টাকা বা চাঁদা না দিলে হত্যা, গুম, অপহরণের হুমকি দেয়। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে চাঁদাবাজির অভিযোগে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। পুলিশ জানায়, বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসা ব্যক্তিদের টার্গেট করে একটি চক্র, পরে সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। এমন একটি ঘটনায় এক ভুক্তভোগী চক্রটির 7 সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করলে গ্রেফতার করা হয় ওই ভুয়া সাংবাদিককে। এ সময় একটি ক্যামেরা, বিভিন্ন অখ্যাত সংবাদ মাধ্যমের আইডি কার্ড জব্দ করে পুলিশ। আমার জানা মতে এরা তো প্রকৃত সাংবাদিক না, এরা সাংবাদিকের লেবাস ধরে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, মাদকের সাথেও এরা সম্পৃক্ত আছে। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম অবস্থায় পাঠ্যপুস্তক, সহপাঠ, সহায়ক পুস্তক ব্যবসায়ীরা। করোনার কারণে অন্যান্য শিল্পের মতো এই শিল্পের অবস্থাও নাজুক। বেচা বিক্রি না হয় ঋণের বোঝা বাড়ছে। প্রকাশনার সাথে বাধাই মুদ্রণ, ছাপাখানার ব্যবসাও খারাপ যাচ্ছে। বই ব্যবসার হালচাল নিয়ে আদিত্য মামুনের 4 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব। বাংলা বাজার বইয়ের সবচেয়ে বড় বাজার। ভরা মৌসুমেও বাংলা বাজারের এমন চিত্র কখনো দেখেনি কেউ। একই রকম চিত্র নীলক্ষেতেরও। বইয়ের বেচা বিক্রি না থাকায় হতাশ ব্যবসায়ীরা।
প্রতি বছর বইমেলাকে কেন্দ্র করে হাজার হাজার বই প্রকাশ হলেও এবার ব্যস্ততা নেই চিরচেনা সেই দৃশ্যপট। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নেই অনুষ্ঠান আয়োজন, তাই দেশের প্রত্যন্ত অঞ্চলের পাইকারদের আনাগোনাও কম। কারণ এখন আমাদের দোকান খরচ তুলতে প্রচুর কষ্ট হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে আইসা নিয়ে যায়, এখন তো স্কুল কলেজ বন্ধ, এখন আর কেউ ওরকম আসে না। ফকিরাপুল, আরামবাগ, রায়ের বাজার কিংবা খোদ বাংলা বাজারের ছাপাখানাগুলোতেও খুব একটা কাজ নেই। যারা কাজকাম করে খাইতো এদের অবস্থা করণীয় অবস্থা। ভাবছিলাম যে হয়তো সিজন করে আমাদের একটা অবস্থা নেব, তা তো এরকম কাজ হলো না। করোনার কারণে সবকিছু স্থবির থাকায় দোকান ভাড়ার সংকুলানও কষ্টসাধ্য হচ্ছে ব্যবসায়ীদের। এ অবস্থায় বই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বানও আছে। আমরা এখন এমন একটা পরিস্থিতিতে পড়ছি যে ব্যবসায়ীরা এখন ধরেন সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত বাজারের পয়সা সে যোগাইতে পারে কিনা এটা সন্দেহ আছে। মালিক, প্রকাশক ও ব্যবসায়ীরা বলছেন বইয়ের বিক্রি আগের মতো নেই। ফুল যেমন পাপড়ি খসে যাচ্ছে, বইয়েরও তদ্রূপ অবস্থা আমাদের গোডাউনে স্টক হয়ে যাচ্ছে। 64 জেলার পাঠ্যপুস্তক ব্যবসায়ী, সৃজনশীল সহপাঠ সহ সব রকমের বইয়ের বাজার থমকে থাকার কারণ জানালেন পুস্তক সমিতির এই নেতা। ওনাদের ইনভেস্টটা পুরোটা ওখানে, ওনাদের মূলত ব্যবসা মেলা কেন্দ্রিক প্লাস সাপ্লাই। অধিকাংশ জেলায় বই মেলাটা হতো, করোনার কালীন আমার এই বই মেলাটাও বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে, যার জন্যে ওনারা যে ইনভেস্টটা করছেন বা ওনাদের জীবনযাপন কঠিনই হয়ে যাচ্ছে। এই শিল্প বাঁচাতে এখনই ব্যবস্থা নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। প্রোডাকশন না হলে তাদের বাইন্ডিংয়ের কোনো কাজ নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বে উন্নত অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে উন্নত স্বাস্থ্য খাতের কোনো বিকল্প নেই উল্লেখ করে নীতি নির্ধারকরা এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি সংলাপের 49তম পর্বে স্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়ন শীর্ষক বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় একথা বলেন তিনি। জানান, অনেক ক্ষেত্রে নীতি নির্ধারকরা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে দেখেন না, তবে চিকিৎসা ব্যবস্থা সহ পুরো দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নই ওই দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। এ নিয়ে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের চিত্র তুলে ধরেন তিনি। ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। Transforming healthcare of the country based on healthcare being the economic driver of the nation. Very few policymakers understand the quantum of financial impact health sector has on the entire well-being of the nation, both health as well as economic. নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর গ্যাং, প্রভাবশালীদের কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছে পুলিশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জমে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণার। সাদা কালো পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহরে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকালে নগরীর কাজীর দেউরি নসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এই সময় তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। এদিকে নগরীর টেরিবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচিত হলে চট্টগ্রামকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর গ্যাং। এসব গ্যাং সদস্যরা ব্যবহৃত হচ্ছে মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে। পুলিশ বলছে, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ প্রশাসন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি শবনম। নগরীর অলিগলি বা চায়ের দোকানের এমন আড্ডার ছবি ধরা পড়ছে সিসিটিভি ক্যামেরায়। এই আড্ডাবাজরা বয়সে কিশোর, অনেকেই পেরোয়নি স্কুলের গণ্ডি। তারা প্রকাশ্যে মারামারি করছে, প্রতিপক্ষকে ঘায়েল করতে অংশ নিচ্ছে হানাহানিতে। কখনো পরিকল্পিত হত্যাকাণ্ডেও ব্যবহৃত হচ্ছে তারা। পুলিশ বলছে, নগরীতে কিশোর গ্যাং রয়েছে অন্তত 20টি। যে গডফাদারটি পিছন থেকে কলকাঠি নাড়ে, তার যে
আধিপত্য আছে সেই আধিপত্যকে যেন বজায় থাকে সেই জন্য কিশোরদেরকে সে ব্যবহার করে। কিশোরদেরকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা না করে তাদেরকে আমরা সংশোধন মানে জেলখানায় না পাঠিয়ে আমরা তাদেরকে সংশোধনাগারে পাঠাতে হয়। এই সুযোগটিও তারা কাজে লাগায়। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে শতাধিক কিশোর। ক্ষমতাধরদের ছত্রছায়া থাকায় এসব কিশোর বেপরোয়া বলে দাবি সমাজবিজ্ঞানীর। যারা অবৈধ অনৈতিক পন্থায় অর্থ ক্ষমতা আধিপত্য বিস্তার লাভ করতে চায় তাদের এই অবৈধ পন্থাকে তারা বৈধতা দেওয়ার জন্য তাদের কিছু লোকের প্রয়োজন হয়, বাহিনীর প্রয়োজন হয় এবং সেই বাহিনীগুলোকে এই অপরাজনীতির অপসংস্কৃতির শিকার হিসেবে কিশোর যে বলছি তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে ওইদের দ্বারা। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিশোর গ্যাংয়ের কোনো সদস্য আটক হলেই তলব করা হচ্ছে অভিভাবকদের। শুধু অভিভাবক নয়, যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলছে পুলিশ প্রশাসন। টিনেজার কিছু গ্রুপ নিয়ে তাদের গার্ডিয়ানদেরকে নিয়ে তাদেরকে পুরা তারা যে পথে আছে এইগুলোর পরবর্তী ভবিষ্যতে কি কোন ধরনের অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে, কেন এই সমস্যাগুলো ঘটছে, এটা গার্ডিয়ানদেরকে মোটামুটিভাবে সম্পৃক্ত করা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি তো আছেই। সম্প্রতি নগরীতে খুনের ঘটনা আছে অন্তত 5টির বেশি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। ফাটল দেখা দেওয়ার 4 দিন পর ঢাকা রিচা মহাসড়কের সালিপুর সেতু মেরামত কাজ চলছে। সকালে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তারা জানিয়েছে মেরামত কাজ শেষ হতে 20 থেকে 21 দিন লাগতে পারে। এছাড়া পুরনো সেতুটির পাশে নতুন আরেকটি 4 লেনের ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেরামতের জন্য এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে, এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 2 দিনব্যাপী বার্ষিক ব্যবসা সম্মেলন ভার্চুয়াল প্ল্যাটফর্মে শেষ হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। সম্মেলনে 2021 সালের জন্য ব্যাংকের কর্মকৌশল বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীরা এবং দেশব্যাপী বিস্তৃত 168টি শাখার ব্যবস্থাপক ও 63টি উপশাখার ইনচার্জ ব্যবসা সম্মেলনে যোগ দেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সদ্য বিদায়ী ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুব উল আলম, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা, মোহাম্মদ ইয়াহিয়া, ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সহ অন্যান্যরা। পরে তারা সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও বঙ্গবন্ধু ভবনের রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। নতুন মুখ অলরাউন্ডার মেহেদী হাসান এবং 2 পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। এদের মধ্যে 2020-এর শুরুতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা দলের সদস্য বাহাতি পেসার শরীফুল ইসলাম। আর টি-20তে খেললেও এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদের। মাশরাফি ও শফিউল ইসলামের অনুপস্থিতিতে 2 পেসারের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের অন্য সদস্যরা হলেন অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মহামারীটার মাথা রেখে একটু দরকার আছে, কারণ কে কখন অসুস্থ হয় এই চিন্তা রেখে কিন্তু একটা স্কোয়াডটা বড় করেছে। আনক্যাপ 3 জনকে আমরা দিয়েছি, যেটা আমাদের প্ল্যানের
এটা এই সিরিজ থেকে আমরা শুরু করছি এবং ওদেরকে তৈরি করা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কাজ করা, এই জন্য ওদেরকে রাখা হয়েছে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ ওয়ানডে সিরিজ। আর সিরিজের টাইটেল স্পন্সর লাভেলো। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানানো হয় লাভেলোর পাশাপাশি সহযোগী স্পন্সর ওয়ালটন। আর টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং এর দায়িত্ব পালন করবে মাত্রা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস সহ অন্যরা। সিরিজে বাংলাদেশ দলের টিম স্পন্সর বেক্সিমকো এবং কিট পার্টনার আকাশ ডিটিএইচ। বাংলাদেশের বিপক্ষে তরুণরা ভালো করবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স। সিরিজ সামনে রেখে অনুশীলন শেষে এক প্রশ্নের জবাবে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান তিনি। আমি অভিষেকের অপেক্ষায় রয়েছি। সুযোগ পেলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই। এই সিরিজে তরুণরাই ভালো করবে বলে আমার বিশ্বাস। ঘরের মাঠে বাংলাদেশ দল শক্তিশালী হলেও সাফল্য পেতে আমরা মুখিয়ে আছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে 8 উইকেটে হারিয়েছে তামিম একাদশ। জয়ের জন্য 224 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ও নাজমুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় তামিমের দল। দলের হয়ে সর্বোচ্চ 80 রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া নাজমুল হোসেনের ব্যাট থেকে আসে 61 রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 223 রানের পুঁজি পায় মাহমুদুল্লাহ একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 52 রান করেন সাকিব আল হাসান। এছাড়া নাইম শেখের ব্যাট থেকে আসে 50 রান। সাইফুদ্দিন ও মাহদি নিয়েছেন 2টি করে উইকেট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনন্ত চৌধুরী রানার আপ এবং ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগ হন তৃতীয়। মেয়েদের বিভাগে মধ্যে চ্যাম্পিয়ন হন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান KM শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম সহ অন্যরা। 8 দিনের এই আসরে অংশ নেন 44 জন প্রতিযোগী। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী সভা কুর্মিটোলায় অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিওএর সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এপ্রিলের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইসলামিক সলিডারিটি গেমসে অ্যাথলেট পাঠাবে বাংলাদেশ। সভায় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে সংস্কৃতি সংবাদ। পর্দা উঠল 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। করোনা মহামারীর কারণে ছবি প্রদর্শন হবে 2 মাধ্যমে। কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে স্বাস্থ্যবিধি মেনে মিলনায়তনে, আর কিছুর প্রদর্শনী হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। মুজিব বর্ষে চলচ্চিত্রের এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সিনেমা তো যাপিত জীবনেরই প্রতিচ্ছবি। আলো ছায়ার রঙে সেলুলয়েডে আঁকা শৈল্পিক উপস্থাপন। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানে শুরু হলো এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির এই আয়োজন সাজানো হয়েছে জীবন ও শিল্পের মিশ্রণে সৃষ্ট চলচ্চিত্র দিয়ে। সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মহামারীর বাধাকে পেছনে ফেলে অবশেষে আয়োজন শুরু। 10টি ক্যাটাগরিতে 73টি দেশের 225টি চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে এবারের উৎসবে। এর মধ্যে বাংলাদেশের 8টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।
আমাদের ফিল্ম স্ক্রিনিংগুলো ন্যাশনাল মিউজিয়াম, তার মেইন অডিটোরিয়াম সুফিয়া কামাল অডিটোরিয়াম, পাবলিক লাইব্রেরি শওকত-ই-ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার মুক্তমঞ্চ। আমাদের এই উৎসবটা ফিজিক্যাল হচ্ছে এবং এর সঙ্গে কিছু কিছু ছবি আমরা অনলাইনে প্রচার করব। 70টিরও বেশি দেশের সাম্প্রতিককালে নির্মিত ছবি এখানে প্রদর্শিত হবে। আমরা আশা করব সকলে সেই সুযোগ গ্রহণ করবেন। সৃষ্টিশীল কাজের সবচেয়ে বড় দৃষ্টান্ত চলচ্চিত্র। এর মান উন্নয়নে বিশ্বের সকল দেশের ছবি সহজলভ্য ও বিনিময় জরুরি মত আমন্ত্রিত অতিথির। The more we have film, the bigger the film industry. So the more there is opportunity for films to come and play in Bangladesh's theatres, the more there will be an opportunity for more Bangladeshi films to be produced. পররাষ্ট্রমন্ত্রী বললেন, এই আয়োজন বিশ্বের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, আর মুজিব বর্ষে এর তাৎপর্য অনেক বেশি। Dhaka International Film Festival is dedicated to the birth centenary of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. ঢাকা উৎসবে এবারে প্রথম লিজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বিভাগটি যুক্ত হয়েছে। এ অংশে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ভূমিকা রাখা সংগ্রামী নেতাদের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এতে থাকছে বঙ্গবন্ধুর বায়োপিক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার, সিরাজগঞ্জে সহিংসতায় নবনির্বাচিত কাউন্সিলর নিহত। করোনা ভ্যাকসিনের নিবন্ধন অ্যাপস তৈরির কাজ শেষ, 2021 সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সেবা। তাপস খোকনের দ্বন্দ্ব অরাজনৈতিক বললেন এলজিআরডি মন্ত্রী, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা। পোশাকের ওয়ার্ক অর্ডার বাতিলে রাজস্ব হারাচ্ছে সরকার, বলছে সিপিডি, সহায়তা অব্যাহত থাকবে বাণিজ্য মন্ত্রীর আশ্বাস। ভারতে করোনার টিকা প্রদান শুরু, যুক্তরাজ্যে সব করিডোর বন্ধ ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।